তো একটা ভালো দেশ চাইছিলেন, হয়েছে। হ্যাঁ, আপনার ছেলের পায়ের বিনিময়ে হয়েছে, অনেক মায়ের বুক খালি হয়ে হয়েছে, কিন্তু ইনশাল্লাহ ভালো কিছু হবে। কাঁদতে কাঁদতে চোখটা লাল টকটকে হয়েছে এক মায়ের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুদ্ধে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার সন্তান। যারা মেজর আহত হয়েছি এদেরকে আইডেন্টি করে সবার লিস্ট তৈরি করা এবং সরকার থেকে কিছুটা হলেও আমাদের প্রতি মাসে একটা ভাতা দেওয়া, যতটুকু আমরা সুস্থ না হই। আন্দোলনে গুলিবিদ্ধ কারো কারো তো একটা পাই নেই, কেটে ফেলতে হয়েছে পুরোটাই। এদিকে আসার পর ডাক্তাররা বলছে এটা পাওয়াটা রাখন যাইব না, বাঁচান যাবো না পাওয়াটা। পরে 22 তারিখে পাওয়াটা কাছে আপনার ছেলের পাও হারাইছে, দোকানদার এদিক থেকে এসে, ওর বাবা অসুস্থ। আমিও যদি পুরো ভেঙে পড়ি তাহলে আমার এই ছেলের আমি সুস্থ করে বাকিটা তুলতে পারবো না। ভাবা যায় পুলিশের গুলিতে যাদের চোখ দুটোর আলোই এখন প্রায় নিভু নিভু, তারা কিভাবে দেখছেন 24-এর এই নতুন বাংলাদেশ। এখন একটু ছানি অপারেশন করার পরে হয়তো এই যে কালো আবছা আর কি জিনিসটা বোঝা যায়, আচ্ছা আর কিছু। কর্নিয়া প্লাস রেটিনা দুইটাই ফ্র্যাকচার হয়েছে। ভিতরে কর্নিয়া হচ্ছে আপনার পানি জমে গেছে, এই চোখ দ্বারা আস্তে আস্তে হচ্ছে এই চোখটাও ইনফেকশনের সম্ভাবনা আছে। স্বাধীন বাংলাদেশেই স্বদেশ হয়েছে স্বৈরাচার মুক্ত, এই তাদের স্বস্তি। পুলিশ আওয়ামী লীগের নির্বিচার গুলিতে ক্ষতবিক্ষত শরীর, প্রচণ্ড ব্যথা আর যন্ত্রণার মধ্যেও হাসি। ইন্ডিয়ান পুলিশ আমার পায়ে অনেক গুলি করে, প্রায় 400 স্প্যান্ডাল মার্বেলের বুলেট, এগুলা আমি গুরুতর আহত হই। বাইপেলে একটা পিলারের উপরে ছিলাম, ওই জায়গায় তারা স্লোগান ধরার সময় তো পুলিশ টার্গেট করে ছাদের উপরে থেকে আমাকে গুলি করে এই পেটের ভিতরে গুলি, এই সাইড দিয়ে লাগছে, এই সাইড দিয়ে বের হয়ে গেছে। অ্যাটলিস্ট গুলি খেয়ে দেশের জন্য কিছু তো একটা করতে পারছি, দেশটা একটু হইলেও চেঞ্জ হয়েছে। 24-এর কোটা সংস্কার ও শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনে গুলিবিদ্ধ এমন 14 জনের জীবন বাজি রাখার দুঃসাহসিক গল্প নিয়েই এবারের প্রতিবেদন। হাজারো রক্তের বিনিময়ে বাংলাদেশ যে নতুন রূপ দেখেছে, তাদের ভাষায় অর্থাৎ ছাত্র জনতার ভাষায় স্বৈরাচার মুক্ত হয়েছে এই বাংলাদেশ। সেই বাংলাদেশের যে নতুন এক বিজয়, সেই বিজয়ের পেছনে যাদের অবদান, তারা কিন্তু এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। তারাই আবু সাঈদের মতো বুক পেতে দিয়েছে, বিজয় ছিনিয়ে আনার জন্য জীবন বাজি রেখেছিল। তাদের জন্যই আজকে হাসি আছে, মানুষের মধ্যে আছে স্বস্তি। এই যে ভালো লাগা, এই যে স্বস্তি, তাদের পেছনে যাদের অবদান, তাদের খোঁজ খবর নিয়েই আমাদের এবারের আয়োজন। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত সমাধান কোথায় অনুষ্ঠানে। বাংলাদেশের দামাল ছেলেদের থামাতে কি করেনি তারা? ছাত্রদের নির্বিচারে গুলি চালিয়েছে পুলিশ, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, এমনকি ছাত্র জনতা রুখতে হেলিকপ্টার থেকেও গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকাসহ গোটা বাংলাদেশ। প্রথম আলোর এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত 16 জুলাই থেকে 23 আগস্ট পর্যন্ত সারা দেশে কমপক্ষে 757 জনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থী, নারী, শিশু, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ রয়েছেন। আর গত 16 আগস্ট জেনেভা থেকে প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের এক প্রতিবেদনের তথ্য বলছে, 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত বিক্ষোভ ও পরবর্তী সহিংসতায় কমপক্ষে 650 জন বাংলাদেশি প্রাণ হারান। কোটা সংস্কারের একটা যৌক্তিক দাবিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ এখন স্বৈরাচার মুক্ত হয়েছে ঠিক, কিন্তু যাদের দুঃসাহসিক এক একটা পদক্ষেপে এই স্বস্তির বিজয়, তারা আছেন কেমন? 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন শেখ হাসিনা
দেশ ছেড়ে উড়াল দেন, তখন উল্লাসে মাতে বাংলাদেশ। তখনও শনিরাখড়ায় পুলিশ নির্মমভাবে গুলি চালিয়েছে ছাত্র নাগরিকদের ওপর। সে সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন নোয়াখালীর আমজাদ। প্রথমে পুলিশে আমার গুলিটা করছে, প্রথম পায়ে করছে, পায়ে করার পরে আমি ওদেরকে হাতে ইশারা দিয়ে না করছি আর করতে না গুলি। পরে দুজন পুলিশ দুই পাশের থেকে আমার দুজনে একসাথে ফায়ার করছে সিরা বুলেট, একজন করছে মুখে আর একজন করছে পিঠে, প্রায় 10 হাত দূরের থেকে। এটার থেকে 5টা বের করছে আর এটার থেকে মনে হয় 4টা বের করছে, আর 2টাও সম্ভব না। এখনও শরীরের ভেতর থেকে বের করা সম্ভব হয়নি বেশ কয়েকটি গুলি। ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন আমজাদ। ওরা বলছে তো এটা দেখা একবারে সম্ভব না, আর যদি আল্লাহ কোনোদিন এটা দেখে তাহলে একটু দেখবো, যদি আল্লাহ দেখা কোনোদিন। চিকিৎসা আগে প্রথমে পায় আমাদের 1,80,90,000 টাকা আমরা নিজেরা খরচ করছি, হালাত বরাত করি। পরে ঢাকা মেডিকেল থেকে যে আসিফ ভাই আমাদেরকে এখানে ভর্তি করে দিয়ে গেছে। এখানে চিকিৎসার তেমন কোনো অসুবিধা নেই, সব মোটামুটি ভালো পাইছি। তবে চিকিৎসা সেবা ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতার পরিবার। আমরা অনেক জায়গা গুজরার পরে চট্টগ্রাম মেডিকেল, ঢাকা মেডিকেল, তারপর আমাদেরকে আসিফ ভাই খবর পাইছে, খবর পাওয়াতে পাড়াবি ভাই ওনাদেরকে ফোন দিয়ে নিয়ে আসি। তারপর রাত্রে 2টা বাজে আমাদেরকে এখানে নিয়ে ভর্তি করা যায় আর কি। সরকারের কাছে একটাই প্রত্যাশা থাকবে যেন আমার ভাই ভবিষ্যতে যেন তার জীবনটা এভাবে পার করে দিতে পারে। আমাদেরকে যদি কোনো ধরনের হেল্প বা সহযোগিতা করে, এটাই হচ্ছে আমাদের কামনা। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ওর জন্য। সেই তুলনায় আশরাফুল ইসলামের চোখের অবস্থা কিছুটা ভালো। এক চোখে পৃথিবীটা ঝকঝকে দেখতে পেলেও আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে তার আরেক চোখ এখন প্রায় অন্ধকার। ভবিষ্যতেও আলো ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। ওই দিনকে যদি আমি কল্পনা করি, আমার মৃত্যু যন্ত্রণা সহ্য করা লাগছে। আমি আমার হাতের মাংস আপনার নিজে সিদ্ধ হইতে দেখছি, হাতের থেকে তো আপনার ছবি দেখাইছি যে কত পরিমাণ কাটা লাগছে। চিকিৎসা বলতে গেলে কি, এখন এই যে আমার মতো যারা নাকি রুগী আছে অথবা যারা নাকি আহত হয়েছে, ম্যাক্সিমামই নিজের চোখ হারাই ফেলছে, ম্যাক্সিমাম। আর আমার জিনিসটা আলহামদুলিল্লাহ একটু ভিন্ন। ওটা হলো আপনার আমার যে চোখের মধ্যে গুলি গেছে, আমি 100%-এর মধ্যে, স্বাভাবিক যে একজন মানুষের চোখ 100%-এর মধ্যে প্রায় 1-2% আলোক রশ্মি যায়। কিন্তু বাংলাদেশে এই চিকিৎসা পদ্ধতি নাই যে আমার যদি চিকিৎসা করা লাগে অথবা ট্রিটমেন্ট করা লাগে, তখন অনেক বড় রিস্ক নিতে হবে ডাক্তারদের। সেটা হলো আমার চোখের পুরো কোটর কেটে, মানে চোখের যে মাংস আছে সাইডে, সম্পূর্ণ চোখের গোলকটা কেটে তারপরে চোখ বের করে আপনার অপারেশনটা করা লাগবে। আর এর কারণে যে অন্যান্য যে গুরুত্বপূর্ণ নার্ভগুলো আছে যেটা নাকি আপনার মস্তিষ্কের সাথে জড়িত, যদি একটু উপর নিচ হয়ে যায় তাহলে ভাই আমি মারাও যেতে পারি, অনেক বড় রিস্ক। এই কারণে ডাক্তাররা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করতেছে। অবশ্য কোনো ডাক্তার আমি বলতে পারবো না যে অন্তত এই হাসপাতালে, আমি বাকি হাসপাতালে কাহিনি যাই না, আমি হাসপাতালে ট্রিটমেন্ট দিয়েছি, আলহামদুলিল্লাহ আমি ভালোই পেতেছি। এখন তো ভাই চোখ গেছে, যদি নেক্সটে যে কেউ যদি নিজের লাইফের রিস্কটা নেয় চোখ বাঁচানোর জন্য, নিজের লাইফের রিস্কটা নেয় চোখ বাঁচানোর জন্য, বাংলাদেশে যদি ডাক্তার যদি রাজিও না হয়, যদি বাইরের দেশের থেকে ভালো কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায়, ওই যন্ত্রপাতিগুলো আনা যায়, তাহলে আলহামদুলিল্লাহ একটু হলেও তো তারা লাস্ট চাই এটাই। এর উপরে আর আমার মনে হয় না ওনাদের উপরে এর উপরে কোনো লাস্টে থাকতে পারে। কুড়িল বিশ্ব রোডে মাত্র 30 থেকে 40 মিটার দূর থেকে পুলিশের নির্মমতার শিকার হন রোমানুল ইসলাম। 76টি গুলি লাগে তার শরীরে। ভাগ্যের জোরে প্রাণে বেঁচে আছেন তিনি। যখন আমাদের মিছিলটা তাদের কাছাকাছি চলে আসে, তখন হঠাৎ করে বের হয়ে যাচ্ছে একদম ফেস টু ফেস, তারা আমাদেরকে ফায়ার করে। যার ভিতরে আমি সবার সামনে থাকার কারণ হচ্ছে সম্পূর্ণ গানশটটা আমার দিকে লাগে। যদিও আমার গানশটটা লাগার মেন কারণ ছিল আমার পাশে 15 বছর একটা এসএসসির একটা ছেলে ছিল, তো ছেলেটাকে যখন সরাতে তখন ডবল ফায়ার হয়। সেই ডবল ফায়ার আমি আহত হয়ে যায়। আর ওই মুহূর্তে আমার চোখে এবং পুরো শরীরে প্রায় 76টার উপর বুলেট লাগে। আর কুর্মিটোলার গুরুতর অবস্থা দেখে কিছু বুলেট ওখান থেকে তারা বের করে যতটুকু সম্ভব হয়, তারা বুলেট বের করতেছে না, তারপর কি যেগুলো কাছে ছিল সেগুলো বের করছে, বাকিগুলো সাথে সাথে এখানে আসার পর কি 21 তারিখ আসার পর সাধারণ স্ট্রাকচার করে 22 তারিখ হচ্ছে আমার অপারেশন হয় প্রথম। গত 21 জুলাই আহত হলে প্রথমে চিকিৎসা নিতে বেগ পেতে হয় তাকে। তবে এখন সেবার মান বাড়লেও সরকারকে সার্বক্ষণিক পাশে থাকার আহ্বান তার। আমার কর্নিয়াটা হচ্ছে আপনার এখান থেকে সিটে উপরে উঠে গেছিল, বুলেটটা হচ্ছে আপনার নিচ থেকে ঢুকছে 2টা বুলেট। এই 2টা বুলেট এখন অলরেডি এই পর্যন্ত রয়েছে একদম নার্ভের পিছন সাইড পর্যন্ত। তো 2টা বুলেট বের করার জন্য ডক্টর বলল যে চোখের ভিতরে যে রক্তটা জমা হয়েছে, ব্লাডটা ক্লিয়ার হওয়ার জন্য তারা আমাকে 1 মাস অবজার্ভে রাখে এবং বেশ কিছু মেডিসিন দেয় হাই ডোজের, সেগুলো ফলো করতে থাকি। এখন বর্তমানে এসে দেখা যাচ্ছে তারা এখন আমাকে এমার্জেন্সিভাবে ভর্তি নিয়েছে 22 তারিখ।
এই মাসের 22 তারিখে, যে আপনার অপারেশনের জন্য এখন অপেক্ষা করতে পারবো, হয়তো 2-1 দিনের ভিতরে অপারেশন হবে, সেটা বলবো ডক্টর। 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনের ডাকে যখন উত্তাল বাংলাদেশ, তখন গাজীপুরে গুলিবিদ্ধ হয়ে চোখের স্বাভাবিকতা হারিয়ে ফেলেছেন মুসা মিয়া। ডাক্তার বলছে যে 100%-এর মধ্যে 1% দেখার সম্ভাবনা আছে, 1%, আর 99% নাই। চোখের রেটিনে 100%-এর মধ্যে 1% দেখার পসিবিলিটি। ডাক্তার জি কেন? এই রেটিনের একবার গুলি ভিতরে চলে গেছে। আজকে আবার স্ক্যান করা হয়েছে, পরে ডাক্তার বললো যে তোমার গুলি ভিতরে গেছে। ওই রেটিনের জন্য চোখে সব অন্ধকার দেখা যাইতেছে। মাদারীপুরের অনিক হাওলাদারের অবস্থা এখনও আশঙ্কাজনক। গত 18 জুলাই কোটা সংস্কারের আন্দোলনে মহাসড়কে অবস্থান নিলে পুলিশের গুলিতে এলোমেলো হয়ে যায় তার জীবনটা। বর্তমানে আমার বাম চোখটা অপারেশন করার পরে ডক্টরে বলছে কর্নিয়াটা লাগালে হয়তো দুনিয়ার আলোটা যদি দেখতে পেতাম, আল্লাহর রহমত যদি করে, আল্লাহর যদি দয়া হয়, যদি ওরকমভাবে কিছু একটা হয়, তাইলে আমি দুনিয়াটার আলোটা দেখতে পারতাম। এবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতালে সমাধান কোথায় টিম? এখানেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভয়াবহ পরিস্থিতির শিকার আহতদের চিকিৎসা চলছে জুলাইয়ের মাঝামাঝি থেকেই। মোহাম্মদ মোফায়েল হোসেন এখন স্টিকে ভর দিয়ে হাঁটছেন, এটি স্বস্তির খবর। আন্দোলনে রণক্ষেত্র ঢাকার যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়েও প্রাণে বেঁচে যান তিনি। ওই দিন গুলি লাগছিল পায়ে, আন্দোলনের ভিতরে ছিলাম। গুলি লাগার পরে যখন পায়ে লাগছিল তখন মনে করছিলাম যে আমার পাটা হারাই ফেলছি, এরকম একটা অবস্থা। পুরো পড়ে গেছিলাম, এই দাঁড়ানো অবস্থা থেকে এই সাইডে পুরো পড়ে গেছি। তখন ভাবছি যে আমার পায়ে আর কিছু নেই, পরে তখন কিছু বুঝতে পারি না। তারপরে যখন দেখি যে পা নড়ায় আর পা নড়ে না, পরে তখন বুঝতে পারছি যে আমার পায়ে হয়তো বা গুলি লাগছে। তারপরে দেখি যে না, ব্লাড বাইর হচ্ছে পা দিয়ে। তখন ওখানে যে আমার ভাইরা ছিল, তো ওখানে আমার ধরার পরে ওই যে জায়গায় গুলি লাগছিল ওই জায়গায় গামছা দিয়ে পেঁচায়ে পরে আমার সোনিয়াকড়া সালমান হসপিটালে ভর্তি করাইছিল। তো ওই মুহূর্তে তখন তো পুরো কারফুজারি, কোনো গাড়ি ঘোড়া কোনো কিছু চলে নাই। খুব কষ্টে ছিলাম 2 দিন ওই জায়গায়। রংপুরের লিওনুর ইসলাম লিওনের পায়ে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বড়ই নির্মম। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করা লিওনের পায়ের অবস্থা এতটাই খারাপ যে কত দিনে হাঁটতে পারবেন তা জানা নেই তার। ছড়া বুলেট থাকার কারণে আমার পায়ের 6 ইঞ্চির মতো হাড় উড়ে যায় এবং সাথে প্রচুর মাংস উড়ে যায় এবং প্রচুর পায়ে এখনও ধরুন ছড়া বুলেটের ছোটো ছোটো ইয়াগুলো আছে। ডাক্তাররা তো আশা দিছে যে 50% যে পা থাকবে, যেহেতু তোমার পায়ের নখগুলো এখন কাজ করতেছে হালকা একটু করে। কিন্তু আমার এখন সমস্যা হয়ে গেছে যে আমার 6 ইঞ্চির মতো হাড় নাই। সেটা আরও ট্রিটমেন্ট করা যাবে যদি আমার পায়ে এখন ইনফেকশনটা কমছে, ইনফেকশনটা যদি দূর হয়ে যায়। আমাকে পায়ে মাংস লাগাচ্ছে, মাংস লাগায় তারপর স্কিন লাগাবে, দেন এলিজার ট্রিটমেন্টে চিন্তাভাবনা করতেছে। এই অবস্থায় গভর্নমেন্টের উচিত যে আমরা যারা আহত হয়েছি, যারা মেজর আহত হয়েছি, এদেরকে আইডেন্টি করে সবার লিস্ট তৈরি করা এবং সরকার থেকে কিছুটা হলেও আমাদের প্রতি মাসে একটা ভাতা দেওয়া, যতটুকু আমরা সুস্থ না হই। হ্যাঁ, আমরা চাচ্ছি না যে গভর্নমেন্টের উপর আজীবন বসে খাবো, আমাদের ফ্যামিলি যাতে আর আমাদের সাফার না করে। কেবল ঢাকা নয়, গণ অভ্যুত্থান যে হয়েছিল তার জন্যে বাংলাদেশের অনেকগুলো জেলা অনেক বেশি ভূমিকা রেখেছিল সামনে থেকে। সেসব জেলার মধ্যে একটা হলো রংপুর, যেখানকার এক শিক্ষার্থী লিওন, তিনি নিজেই তার বোনের বিয়ের জন্য গিয়েছিল বাড়িতে পড়াশোনার ফাঁকে এবং তারপরে সময় করে আন্দোলনে যায় চুপি চুপি এবং এরপরেই এই পায়ের আজকে এই দশা। তার মায়ের আকুতি যেন এমন এক ব্যবস্থা হয় যাতে করে বোঝা না হয়ে যান লিওনের মতো অসংখ্য গুরুতর আহত ব্যক্তিরা। হাসপাতালের বিছানায় ছটফট করা প্রত্যেকের যুদ্ধের অভিজ্ঞতাটাই ভয়াবহ। তবে হৃদয় কেঁপে ওঠে তখন যখন গুলিবিদ্ধ হয়ে একটা পা কেটে ফেলতে হয় প্রাণ বাঁচাতে গিয়ে। এমনই একজন 18 বছর পেরোনো রাকিব, নারায়ণগঞ্জের পাইনারি প্রি ক্যাডেটে পড়ে সে। এদিকে আসার পর ডাক্তাররা বলছে এটা পাওয়াটা রাখন যাইব না, বাঁচান যাবো না পাওয়াটা। পরে 22 তারিখে পাওয়াটা কাছে আপনার 20 তারিখে গুলি লাগছে। হ্যাঁ, 20 তারিখে গুলি লাগছে, 22 তারিখে পা কেটে ফেল। এখন তুমি আসো ভালো? হ্যাঁ, আপনি এটা নিয়ে অপারেশন হয়েছে আমার। হ্যাঁ, আরেকটা হইতে পারে। চিকিৎসা হচ্ছে ভালো ভাই? হ্যাঁ, চিকিৎসা ভালো হচ্ছে।
রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালেও ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধদের জন্য আলাদা ব্যবস্থাই করা হয়েছে, যেখানে পাশাপাশি অন্তত 40 জন চিকিৎসা নিচ্ছেন, যাদের অনেকেরই সংখ্যা কাটলেও স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে অনেক। 4 আগস্ট গুলিবিদ্ধ হলে কয়েক হাসপাতাল ঘুরে সোহরাওয়ার্দী হাসপাতালে আসেন মুরাদ হোসেন। প্রায় 3 সপ্তাহের বেশি সময় চিকিৎসা শেষে টাঙ্গাইলের মুরাদ এখন কিছুটা সুস্থ। পাইপেলে একটা পিলারের উপরে ছিলাম, ওই জায়গায় যে দাঁড়ায় স্লোগান ধরার সময় তো পুলিশ টার্গেট করে ছাদের উপরে থেকে আমাকে গুলি করে এই পেটের ভিতরে গুলি, এই সাইড দিয়ে লাগছে, এই সাইড দিয়ে বের হয়ে গেছে। এর আগেও 4টা মেডিকেলে নিয়ে গেছে, কোনো জায়গায় আমাকে রাখে নাই, পরে শেষ এই জায়গায় এসে আমাকে চিকিৎসা দেওয়া হয়েছে। ঢাকার ন্যাশনাল বাংলা হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্র আদহাম বিন আমিনের সংখ্যা কেটেছে। 19 জুলাই মিরপুর 10 নম্বরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় সে। জানায় জাতিসংঘের সাজোয়া যান থেকে গুলি চালায় পুলিশ। বাতেন সড়কের এখানে পুলিশ জমাত বেড়ে আসতেছে, মাঝখানে জাতিসংঘের শান্তিরক্ষার গাড়িটা ছিল আর 2 পাশে পুলিশ। তো ওইখান থেকে মানুষ অনেক ইট মারে, আমিও মারি। আমাদের হাতে লাঠি সোটা ছিল নিজেদের রক্ষা করার জন্য, কারণ তাদের হাতে তো সবাই হেভি আর্ম। সো এমন ইট মারামারির এক পর্যায়ে যখন সবার ইট শেষ হয়ে যায়, সবাই দৌড় দেয়। আমরা 10 জনের মতো ছিলাম, আমি সবার সামনে ছিলাম। আমি জাস্ট একটু ঘুরছি, মানে একটু অ্যাঙ্গেল হয়েছে, আমার 2 পা এমন ছিল। তো আমি দেখি যে আমার 2 পায়ে গুলি মেরে দিছে। একই দিনে নোয়াখালীতে আন্দোলনের মধ্যে রডের বাড়িতে মাথার খুলি সরে যায় রাজুর। চৌরাস্তা আছে না, চৌরাস্তা এখানে 10-12 জন এসে আমাদেরকে রড দিয়ে বাড়ি নিয়ে শুরু। তা আমার পাশে যারা ওরা বাড়ি খেয়ে দৌড়ে পালাইছে, কিন্তু আমার ফার্স্ট টাইম আমার মাথা বাড়ি পড়ছে, আমি পড়ে গেছি, পরে আমি সেন্সলেস হয়ে গেছি। ওরা চলে যায়, চলে যাওয়ার পরে আমার পাশে সাথে যারা ছিল 2-3 জন তারা আসে দেখে যে আমার অবস্থা খারাপ। ওরা আমার আব্বুকে কল দেয়, কল দিলে আব্বু আসার পরে ওরা আব্বু সহ ওরা আমাকে নোয়াখালী মাইজদি সদর আছে না, সদর হসপিটাল নিয়ে যায়। ওইখানে পপুলারে আমার এগুলো এক্সরে করে, মাথা সিটি স্ক্যান করে, পা এক্সরে করে। মাথার সিটি স্ক্যানে দেখছে আমার খুব খারাপ অবস্থা, পরে আমার বলছে ঢাকায় নিয়ে যেতে। ধানমন্ডি 27 নম্বরে যুবলীগের গুলিতে গুরুতর আহত হওয়ার কথা জানান বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউবিটির ছাত্র মমিনুল। অ্যাটলিস্ট গুলি খেয়ে দেশের জন্য কিছু তো একটা করতে পারছি, দেশটা একটু হইলেও চেঞ্জ হয়েছে। কারণ দেখা যেতেছে যে এই যে বন্যা হয়েছে, এখন আমাদের যে বন্যার পরিস্থিতি, দেশের প্রত্যেকটা মানুষ সবাই একত্রিত হয়ে যেভাবে কাজ করতেছে, এটা কিন্তু আগে কখনোই কেউ করতো না। আগে কোনো দুর্যোগ আসলেই কখনো এরকম হইতো না। এখন সবাই নিজেদের বাক স্বাধীনতাটা পাইছে, যার কারণে এখন আমাদের সবাই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, স্টুডেন্ট বলেন, সাধারণ জনগণ বলেন, আমাদের প্রত্যেকটা মানুষ এখন একসাথে কাজ করতেছে। তো এই জন্য এইগুলা দেখেও নিজের প্রাউড ফিল হয় যে এখন বাইরের কোনো শক্তি আসলেও আমাদের এখন আর দমায় রাখতে পারবে না। 5 আগস্ট গণ অভ্যুত্থানের ঠিক আগ মুহূর্তে কুমিল্লার দেবিদ্বারে রিয়াজউদ্দিন স্কুলের সামনে গুলিবিদ্ধ হন মাহিন। আমার অ্যাম্বুলেন্সে 7 জন ছিল গুলিবিদ্ধ, ওদের মধ্যে একজন মারা গেছিল দেখছিলাম আমি। তারপর আমাকে পূজাইতলিতে মনে হয় 1 ঘন্টার মতো রাখা হয়েছে। তারপর ডাক্তার বলছে যে নিয়ে যেতে আর কি, এদিকে গুলিবিদ্ধ, এটা ক্রিটিক্যাল বেশি করতে পারবে না আর কি। এখন বন্যা হচ্ছে, বন্যা যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সাহায্য এগুলা ভালোভাবে দেখাশোনা করে, এগুলোই তাদেরকে চাওয়ার কথা। রাজধানীর মেরুল বাড্ডায় পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে 3 সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসা নিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার ইয়াসিন মিয়া। ইন্ডিয়ান পুলিশ আমার পায়ে অনেক গুলি করে, প্রায় 400 স্প্যান্ডাল মার্বেলের মতো বুলেট, এগুলা আমি গুরুতর আহত হই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যারা জীবন বাজি রেখে এই যুদ্ধে হাত পা চোখ হারালেন, তাদের নিয়ে ছাত্র সমন্বয়করা কি করছেন? আমরা গভীরভাবে স্মরণ করতে চাই আমাদের সেই বীরদের, আসলে সেই 2024 সালের বীরদের যারা নিজের জীবন দিয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট 16 বছরের যে সরকার, সেটির পতন ঘটিয়ে বাংলাদেশকে আজকে এমন একটি জায়গায় নিয়ে এসেছে যেখানে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আসলে তাদের জায়গা থেকে বলছে যে আমরা এখন বুক ভরে একটি নিঃশ্বাস নিতে পারি, ইচ্ছা মতো আমাদের কথাগুলো বলতে পারি। পাশাপাশি আমাদের যে ভাইরা আহত হয়েছেন, বিভিন্ন হসপিটালে রয়েছেন, বাসায় রয়েছেন, আমরা তাদেরও লিস্ট করছি। আপনি দেখে থাকবেন এতক্ষণ যে আমি এই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন হসপিটালের যারা ম্যানেজার, ডেপুটি ডিরেক্টর রয়েছে তাদের সাথে সরাসরি কথা বলছি। আমরা বলছি যে যারা আমাদের আন্দোলনকারী হসপিটালগুলোতে রয়েছে তাদেরকে আপনাদের জায়গা থেকে আপনারা শুধু এক্সপেন্সটুকু নিতে পারেন, কোনো প্রফিট করা যাবে না, এবং ওই এক্সপেন্সটুকু যদি তাদের দেওয়ার সামর্থ্য না থাকে আমরা ম্যানেজ করে দিব, তাদেরকে চাপ দেওয়া যাবে না, কিংবা টাকার জন্য যেন তাদের চিকিৎসা বন্ধ না হয়ে থাকে। এটি আসলে
এককভাবে করা অনেকটুকুই কঠিন। তো আমি প্রত্যেককে আহ্বান করব যে যার যার ব্যক্তিগত জায়গা থেকে আপনারা যারা ভালো অবস্থানে আছেন সমাজে, তারা ব্যক্তিগত জায়গা থেকে আপনারা বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে যাবেন এবং হাসপাতালে গিয়ে এই সমস্ত ভাই এবং বোনেদের চিকিৎসার দায়িত্বটা তুলে নেবেন। রাষ্ট্র অবশ্যই তাদের দায়িত্ব নেবে এবং রাষ্ট্রের কাজই হলো জনগণের জন্য কাজ করা। তো আমাদের লক্ষ্য বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র হবে এবং কল্যাণ রাষ্ট্র হয়ে সে সকল নাগরিকের জন্য কাজ করবে। 24-এর এই আন্দোলনে হতাহতদের বেশিরভাগই যেহেতু শিক্ষার্থী, তাই এ বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম নতুন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের কাছে। যারা একটা চোখ হারিয়েছেন, যারা একটা পা হারিয়েছেন, তাদেরকে তো দীর্ঘমেয়াদী সাহায্য দরকার হবে। আমাদের অনেক সহযোগী বিদেশি সাহায্যদানকারী প্রতিষ্ঠান আছেন, অনেক দেশ আছে যারা এগিয়ে এসেছেন এবং তারা এই ছাত্রদেরকে সাহায্য দেওয়ার জন্য আমাকে বলেছেন। আমরা সেই ব্যবস্থা করছি, তাদের যত সাহায্য পাওয়া যায় সেগুলো আমরা ব্যবহার করব তাদের দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য, মানসিক এবং শারীরিক। যারা আহত কিংবা সুস্থ হচ্ছেন এই মানুষগুলো বলছেন তারা বাঁচার চেষ্টা করবেন, শক্তভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন। কিন্তু যাদের অবস্থা একেবারেই গুরুতর, সুস্থ হতে সময় লাগবে অনেক দিন, কেউ সুস্থ হতে পারবেন কিনা ঠিকঠাক কিংবা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। এমন মানুষের পাশে রাষ্ট্র দায়িত্ব নেবে এমন আশা করছেন সবাই। চাচ্ছেন এমনভাবে রাষ্ট্র থাকুক যতদিন তারা সুস্থ পরিপূর্ণভাবে হয়ে না ওঠে, কেননা তাদের অনেকেরই বয়স এমন একটা পর্যায়ে চলে গেছে তারা ছাড়া পরিবারে আর কাজ করে আয় করে সংসার চালানোর মতো মানুষ নেই। প্রিয় দর্শক, নিশ্চয়ই কর্তৃপক্ষ, এ দেশ, বাংলাদেশ, নতুন সরকার এই বিষয়গুলো বিবেচনা করবে তাদের আমলেই। আমরাও চাই সবাই ভালো থাকুক। আপনার জেলা, এলাকা কিংবা আশপাশের জনভোগান্তি, জনবিড়ম্বনা, নানা অসঙ্গতির কথা আমাদের জানাতে যোগাযোগ করুন পর্দায় দেখানোর ঠিকানায়। আর হ্যাঁ, ভালো শুরুটা কিন্তু করতে হবে নিজেকে দিয়েই, তাহলেই বদলে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ।